ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ক্লাস নেব। আজকে পড়াবো তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটার সত্যি শোনা যে গল্পটা আছে সেই গল্পটা। দেখো তোমরা স্ক্রিনে সত্যি শোনা এই গল্পটার ছবি দেওয়া আছে, তাই তো? আর এখানে লেখা আছে প্রচলিত গল্প। তাহলে প্রথমেই তোমাদের বলি যে সত্যি সোনা, এই সোনা মানে কি? দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা। তোমরা সবাই জানো এই সোনা হচ্ছে এক ধরনের ধাতু, তাই তো? আমরা কি করি না, এই সোনা দিয়ে নানা রকম অলংকার বানাই, দিয়ে সেটা আমরা পরি। যেমন সোনার হার হয়, সোনার লকেট হয়, সোনার আংটি আমরা পরি। আবার কেউ কেউ মেয়েরা সোনার কানের দুল, নাকছাবি এগুলো পরে, তাই তো? তাহলে সোনা হচ্ছে কি না, সোনা হলো একটা বিশেষ মূল্যবান ধাতু, যা দিয়ে আমরা কি করি না বিভিন্ন রকম গয়না বানাই। আর এই সোনা কিন্তু অনেক দাম। তাহলে এই গল্পর নাম কিন্তু সত্যি সোনা। এইখানে সোনা বলতে সেই ধাতুর কথা সোনা বোঝানো হয়েছে। সেই বানান কিন্তু দন্ত সহকার দন্ত নয়াকার সোনা। আর একটা সোনা তোমরা বানান পাবে, সেটা হচ্ছে তালব সহকার দন্ত নয়াকার সোনা। সেই সোনা মানে কানে সোনা। তালব সহকার দন্ত নয়াকার সোনা মানে কোনো কিছু কানে সোনা, আর দন্ত সহকার দন্ত নয়াকার সোনা মানে একটি মূল্যবান ধাতু, যেটা দিয়ে আমরা গয়না বা অলংকার বানাই। এবার দেখো এই গল্পটার নাম সত্যি সোনা। আর এটা লিখেছে কে না, এখানে কারোর নাম দেওয়া নেই, এখানে লেখা আছে প্রচলিত গল্প। অর্থাৎ এই গল্পটা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় আমরা লোকের মুখে মুখে শুনে এসেছি। অর্থাৎ এই গল্পটা যে কে লিখেছে আমরা কেউ জানি না। এই গল্পটা আমরা অনেকেই জানি, কিন্তু কিভাবে জানি না, কারোর থেকে কানে শুনে শুনে। অর্থাৎ এই গল্পটা হচ্ছে প্রচলিত গল্প, অর্থাৎ লোকের মুখে মুখে এটা প্রচার হয়েছে। এবার দেখো এই গল্পটা আমরা পড়ছি, তবে এই গল্পটা পড়ার আগে তোমাদের সংক্ষেপে বলে দিই, এই গল্পটা মূলত একটি চাষি পরিবারকে নিয়ে। যে পরিবারের কর্তা ছিলেন বা প্রধান যিনি ছিলেন, তিনি হচ্ছেন একজন বয়স্ক বুড়ো চাষি। সেই পরিবারের সেই বয়স্ক বুড়ো চাষির সংসারে ছিল তার ছেলে আর তার ছেলের বউ, এই তিনজনের সংসার। এই বয়স্ক বুড়ো চাষিটা আগাগোড়ায় প্রথম থেকেই সংসারের জন্য যাবতীয় কষ্ট করতেন এবং জমিতে ফসল ফলাতেন, চাষ করতেন, সব তিনি নিজের হাতে করতেন এবং সেই ফসল বিক্রি করে যে রোজগার করতেন সেইটা দিয়েই তার সংসার চলত। তার ছেলে ছিল কিন্তু খুবই কুঁড়ে, সে কোনো কাজেই বাবাকে সাহায্য করতো না, সারাদিন সে শুয়ে বসেই কাটিয়ে এসেছে। সে কাজ করতে একদম তার কোনো ইচ্ছে ছিল না, সে অলস প্রকৃতির ছিল। কিন্তু সেই ছেলে অলস হলেও তার কিন্তু লোভ ছিল 16 আনা, প্রচন্ড লোভী ছিল সে। অথচ সেই ছেলের বউ, অর্থাৎ সেই বুড়ো চাষির পুত্রবধূ, তার ছেলের বউ, সে কিন্তু খুব বুদ্ধিমতী ছিল। এই গল্পটা পড়লে সেইটাই আমরা বারবার দেখব, যে কিভাবে সেই ছেলের বউয়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে তার অলস ছেলে আস্তে আস্তে কর্মঠ বা কাজ করতে শিখলো, কর্মঠ হলো বা কাজ করতে শিখলো। এই গল্পে আমরা সেটাই জানবো। দেখো শুরু করা যাক আজকের গল্পটা। দেখো, বুড়ো চাষির কঠিন অসুখ হয়েছে। দেখো আমি পড়ছি, ভালো করে দেখো। এই সেই যেখানে যেখানে আমি পড়বো সেখানে সেখানে কারসারটা বা এই অ্যারো চিহ্নটা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, আমার সঙ্গে সঙ্গে পড়ো। দেখো, বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, এখান থেকে কিন্তু শূন্যস্থান আছে। বুড়ো চাষির গ্যাস অসুখ করেছে, তাহলে এখানে হবে কঠিন। বাঁচার আশা নেই। এই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। অর্থাৎ দেখো, বুড়ো চাষি তার ছেলেকে ডাকলো, ডেকে বলল যে ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। অর্থাৎ তার শরীর তো খারাপ, তিনি বুঝতে পেরেছেন তিনি যে কোনো দিন মারা যাবেন। সেই জন্য তিনি তার ছেলেকে ডাকলেন, গিয়ে বললেন, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। পরের লাইন দেখো, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায়।
তখন চাষির ছেলে ভারী অলস। নিচের লাইনে কি লেখা আছে দেখো, চাষির ছেলে ভারী অলস, এটা কিন্তু শূন্যস্থান আছে। চাষির ছেলে ভারী ড্যাশ, তাহলে উত্তর হবে ভারী অলস। দেখো, চাষির ছেলে ভারী অলস, অলস মানে কি? অলস মানে কুড়ে, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার মানে কি, চাষির ছেলে যে শুধু অলস তাই নয়, সে কিন্তু লোভীও। এটা যদি প্রশ্ন হয় যে চাষির ছেলে কেমন প্রকৃতির, তাহলে তোমরা লিখবে চাষির ছেলে ছিল ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ ছিল তার 16 আনা। এরকম এইখানে 16 আনা, এই 16 আনা মানে কি? 16 আনা মানে পুরোপুরি, মানে তার টাকা পয়সার লোভ কিন্তু ছিল পুরোপুরি। এবার দেখো, চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। পরের লাইনটা দেখো, তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। তার মানে কি, চাষির ছেলের ধারণা যে তার বাবা কোথাও অনেক সোনা লুকিয়ে রেখেছে। তখন বাপকে বলল, অর্থাৎ কে বাপকে বলল? চাষির ছেলে তার বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। অর্থাৎ দেখো, সেই যে লোভী, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বাবা আজকে মৃত্যু শয্যায় শুয়ে আছে, তার বাবার শরীর খারাপ, তার বাবা তাকে ডেকেছে কিছু কথা বলার জন্য। তখন চাষির ছেলে কি বলছে না, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। অর্থাৎ তার বাবা কোথায় সোনা লুকিয়ে রেখেছে সেই জায়গাটা সে জানতে চাইছে। কেন সে সোনার কথা জানতে চাইছে? কারণ সে লোভী, তাই। চলো আমরা পরের পাতা উল্টাই। দেখো, দ্বিতীয় পাতাটা উল্টালাম। ছেলে যখন বাবাকে বলল যে তুমি তো কোথায় সোনা লুকিয়ে রেখেছো সেটা বলে গেলে না, সেটা শুনে বাবা কি বলছে দেখো, হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। তাহলে এখান থেকে প্রশ্ন আছে যে চাষিকে, মানে চাষির ছেলেকে বুড়ো চাষি কি বলেছিল? তাহলে তোমরা লিখবে চাষির ছেলেকে বুড়ো চাষি বলেছিল যে তাদের চাষির জমির ভেতরেই বা নিচেই পোতা আছে লুকোনো সোনা। দেখো, আবার দেখো লাইনটা আবার করছি। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। তার মানে সেই চাষি, বুড়ো চাষি তার ছেলেকে কি বললো? বুড়ো চাষি তার ছেলেকে বলল যে তাদের জমির নিচেই লুকোনো সোনা পোতা আছে। তারপরে কি লেখা আছে দেখো, আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। কি বললো বুড়ো চাষি? তিনি বললেন যে আমি চোখ বুঝলে, অর্থাৎ তিনি মারা গেলে তুমি তা খুঁজে বার করে নিও। তার মানে কি, বুড়ো চাষি বলল যে সে যখন মারা যাবে, তিনি মারা যাওয়ার পরে তার ছেলে যেন সেই সোনাগুলো খুঁজে বার করে নেয়। ওই কথাটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। তার মানে কি? তার মানে হচ্ছে এই কথাটি ছেলেকে বলার পরে সেই বুড়ো চাষি মারা গেল। দেখো, লক্ষ্য করো, বুড়ো চাষি কিন্তু বলল যে তিনি মারা গেলে তার ছেলে যেন খুঁজে বার করে নিয়ে যায়, কিন্তু তিনি একবারও এ কথা বলেননি যে তার জমির ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে। বুড়ো চাষি কথা বলেছেন যে তাদের জমির তলায় সোনা আছে, কিন্তু জমির ঠিক কোন জায়গাটায় সোনা আছে সেটা কিন্তু তিনি তার ছেলেকে বলে যাননি। পরের লাইনটা দেখো কি লেখা আছে, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। দেখো, এইটা থেকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে দেয় তোমাদের। ছেলের চোখ দুটো লোভে ড্যাশ করে ওঠে, তাই তোমরা লিখবে চকচক। ছেলের, এখান থেকে এই প্রশ্নটা আসবে যে ছেলের চোখ দুটো লোভে চকচক কেন করে ওঠে? কারণ তোমরা লিখবে যে ছেলের চোখ দুটো সোনার কথা শুনে লোভে চকচক করে ওঠে, কারণ সে ছিল লোভী। দেখো পরের লাইন,
বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। দেখো, বাবা মারা গেছেন, এবার ছেলে তার বউকে বলছে যে বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার সময় বলে গেলেন যে আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেলেন না। অর্থাৎ তার বাবা সোনা আছে জমির তলায় এই কথা বলে গেছে, কিন্তু অত বড় জমির ঠিক কোন জায়গায় সোনা আছে সেটা তার বাবা বলে যায়নি। তখন দেখো ছেলের বউ কি বলল। ছেলের বউ খুব বুদ্ধিমতী। দেখো এখান থেকে কিন্তু শূন্যস্থান দেয় যে ছেলের বউ খুব ড্যাশ, তাহলে তোমরা লিখবে বুদ্ধিমতী, বয়স্সু দয় দয়স্যি ম তয় দীর্ঘই। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল তোমার গোটা জমিটা ঘুরে দেখতে হবে কোথায় আছে সোনা। তখন ছেলের বউ কি বলল যে তোমায় গোটা জমিটাই ঘুরে দেখতে হবে কোথায় আছে সোনা। কারণ কি, বাবা যেহেতু বলে যায়নি যে জমির কোনখানে সোনা আছে, কিন্তু বাবা কথা বলে গেছে যে জমিতে সোনা আছে, তাহলে নিশ্চয়ই সোনা খুঁজতে গেলে তাকে পুরো জমিটাই খুঁজতে হবে। সেই জন্য ছেলের বউ বলল যে তাকে পুরো জমিটাই ঘুরে দেখতে হবে যে কোথায় সোনা আছে। দেখো, ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। এটা কিন্তু কেন ভাবতে পারে না জমি চাষাবাদ করার কথা? কারণ সে আজ পর্যন্ত কোনোদিন জমি চাষাবাদ করেনি, যেহেতু সে কুঁড়ে ছিল। দেখো পরের লাইনে লেখা আছে সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, অর্থাৎ সে অলস, শুয়ে বসে কাটিয়েছে, কাজ করতে সে কোনোদিনও যায়নি। সেই জন্য জমি চাষাবাদ করার কথা সে ভাবতে পারে না। এখান থেকে প্রশ্ন আসে যে ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না কেন? এটা যদি প্রশ্ন হয় তোমরা লিখবে যে সেই ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না কারণ সে খুবই অলস প্রকৃতির মানুষ এবং চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে, তাই সে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। দেখো পরের লাইনে কি লেখা আছে, কিন্তু সোনার লোভ তার বড় লোভ। কিন্তু সোনার লোভ বড় লোভ। দেখো সে কুঁড়ে হতে পারে, কিন্তু একটা কথা ঠিক যে কিন্তু সে প্রচন্ড লোভী ছিল। একদিকে সে কুঁড়ে, যার ফলে সে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারছে না, অন্যদিকে সে লোভী, সোনা পাওয়ার লোভটাও সে ছাড়তে পারছে না। তাহলে তার কি অবস্থা দেখো। আবার আলসেমির রোগও কম নয়। আলসেমি মানে কি? আলসেমি মানে অলস। দেখো একদিকে সে অলস, সে জমি খুঁড়তে রাজি নয়, অন্যদিকে সে লোভী, সে সোনাটা পেতে চায়। মানে সে সোনা পেতে চাইছে অথচ জমি খুঁড়বে না, এটা কি করে সম্ভব? তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। দেখো সে যখন সকালে ঘুম থেকে উঠেছে সে খালি গড়িমসি করছে। গড়িমসি করছে মানে কি? আলসেমি করছে। সে আর যেন যেতে তার ইচ্ছে করছে না থেকে, অর্থাৎ জমিতে তাকে তার যেতে আর ইচ্ছে করছে না। তখন বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। গজগজ করছে কেন? সে রেগে গজগজ করছে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে ঘোরাঘুরি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। দেখেছো, এই কথাটা থেকে আমরা কি জানতে পারছি? এই যে এই লাইনগুলো আছে পড়ে দেখো ভালো করে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে ঘোরাঘুরি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তার মানে কি? সে তো কুড়ে, আগাগোড়া সে কুড়েমি করে এসেছে, কাজ করতে যায়নি, শুয়ে বসে কাটিয়েছে, সেই জন্য সেই মানসিকতা তার এখনো আছে। তাই সে বলছে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো, অর্থাৎ সে জমিতে খুঁড়তে যেতে পারবে না। তাই তো? কারণ কি, জমির ঠিক কোন জায়গাটা খুঁড়তে হবে সেটা বাবা বলে যায়নি, সে পুরো জমি খুঁড়তে পারবে না, এটাই তার মানসিকতা। কারণ অতটা অনেক খাটনির কাজ ও করবে না, তাই সে বলতে গেছে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। দেখো পরের লাইনে কি আছে, মানে পরের পাতাটা উল্টাচ্ছি। ছেলের কথা শুনে তখন বউ বললে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। প্রথমেই বলেছি যে এই চাষি
খুব অলস এবং কুড়ে, সেটা তোমরা বারবার প্রমাণ পাচ্ছ। একদিকে সে কুড়ে অলস, তার প্রমাণ তোমরা পাচ্ছ, অন্যদিকে সে লোভী, তার প্রমাণও তোমরা পাচ্ছ। কিন্তু একই সঙ্গে এটাও বলা হয়েছে যে চাষির বউ কিন্তু বুদ্ধিমতী। দেখো এইখানে তোমরা প্রমাণ পেলে তার বউ একটা বুদ্ধিমতী। সে একটা বুদ্ধি দিল চাষিকে। কি বললো না, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। মজুর মানে কি? মজুর লাগিয়ে মানে মানে টাকার বিনিময়ে কাজ করিয়ে নিতে বলছে কোনো লোককে দিয়ে। আমরা মজুর কাদের বলি? যারা টাকার বিনিময়ে কাজ করে। অর্থাৎ সেই চাষির বউ একটা বুদ্ধি দিল যে সেই জমিতে মজুর লাগিয়ে দিতে। মজুর লাগালে কি করতে হবে না, কোনো এক ব্যক্তিকে বা কোনো এক লোককে কিছু টাকা দিয়ে দিতে হবে। সেই লোক টাকার বিনিময়ে সেই জমিটা চাষ করে দেবে বা কুপিয়ে দেবে। তাহলে এই বুদ্ধিটা কে দিল? চাষির ছেলের বউ, কারণ সে বুদ্ধিমতী। দেখো, বউ বললে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। তাই তো? ঠিক তাই, কারণ সোনা তো অনেক দামি জিনিস। সোনা যদি পাওয়া যায় তাদের কপাল ফিরে যাবে। তাহলে এখান থেকে কিন্তু শূন্যস্থান আছে যে সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। আমাদের জায়গায় থাকে ড্যাশ, সেটা লিখতে হবে আমাদের। দেখো, চুপ করে বসে থেকে কি লাভ, এই কথাটা কে বললো? প্রশ্ন আছে। এই কথাটা বললো চাষির ছেলের বউ। তিনি এই কথাটা কাকে বলেছেন? তিনি তার স্বামীকে, অর্থাৎ চাষি, বুড়ো চাষির ছেলেকে বলেছেন। চুপ থেকে বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? সেই বউ কি বলছে? দেখো, বাবা যখন বলেছে যে জমির তলায় সোনা আছে, তাহলে আমাদের চেষ্টা করে দেখতে কি ক্ষতি? চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই। সেই জন্য তিনি বলছেন যে বাবা যখন বলেছেন নিশ্চয়ই সোনা আছে, চেষ্টা করা যায়। কিভাবে চেষ্টা করতে হবে? তিনি বলছেন তার ছেলেকে, চাষির ছেলেকে, যে মজুর লাগিয়ে দিতে। সেই মজুরি কি করবে না, জমি চাষ করে দেবে বা জমি খুঁড়ে দেবে। দেখো, বউ যে পরামর্শ দিয়েছে সেটা যথেষ্ট বুদ্ধিমতী বলেই এরকম পরামর্শ দিতে পেরেছে। সেই পরামর্শ কিন্তু চাষির ছেলে মেনেও নিয়েছে। পরের লাইনটা দেখো, বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খোঁড়াতে লাগিয়ে দেয়। অর্থাৎ বউ যে পরামর্শ দিল, অর্থাৎ পরামর্শ মানে কি? পরামর্শ মানে উপদেশ। তার মানে বউয়ের পরামর্শ শুনে, অর্থাৎ বউয়ের উপদেশ অনুযায়ী ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। অর্থাৎ ছেলে কি করলো? দুজন মজুর ডাকালো, দিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দিল। দেখো, তার বউ আবার এসে বলল, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। দেখো, এই কথাটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে বউ যথেষ্ট বুদ্ধিমতী। কেন এই কথা বলেছেন? কারণ দেখো, তুমিও কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। দেখেছ, বউ খুব বুদ্ধিমতী, যার জন্য বউ এসে তার স্বামীকে বলছে, অর্থাৎ বুড়ো চাষির অলস ছেলেকে বলছে যে ওদের ওপর, অর্থাৎ মজুরদের ওপর ছেড়ে দিলে হবে না। কারণ দেখো, মজুররা তো টাকার বিনিময়ে জমি চাষ করছে ঠিকই, কিন্তু যদি জমি খুঁড়তে খুঁড়তে সেই মজুরেরা সেই সোনার তালটা পেয়ে যায়, সেই মজুরেরা যদি লোকানো সোনার তালটা পেয়ে যায়, তাহলে সেটা কিন্তু সরিয়ে ফেলতে তাদের সময় লাগবে না। তাই তো? তাহলে যদি সেই মজুরেরা সোনার তাল সরিয়েই ফেলে, তাহলে চাষির ছেলে এবং ছেলের বউয়ের সমস্ত প্রচেষ্টায় কিন্তু ব্যর্থ হবে। কারণ তারা মূলত সোনার তালটা খোঁজার জন্যই কিন্তু জমিটাকে মজুর দিয়ে খোঁড়াচ্ছে। সেই জন্য ছেলের বউ এসে বললো, দেখো কি বললো, আবার বলছি লাইনটা দেখো ভালো করে। তার বউ আবার এসে বলল, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। এই লাইনটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী। দেখো, ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে। ঘটনা তো তাই, ওর বউ তো ঠিক কথাই বলেছে। ছেলে সেটা বুঝতে পারলো,
ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। বৃথা মানে কি? বৃথা মানে ফালতু। ঠিক তাই, যদি মজুররা সোনার তালটা পায় এবং সেটা যদি সরিয়ে ফেলে তাহলে এই চাষির ছেলে আর ছেলের বউয়ের যেটা চেষ্টা, সমস্ত চেষ্টাই তো বৃথা হবে। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। দেখো সেই ছেলে কিন্তু দেখলো যে বউ যে পরামর্শ দিয়েছে এটাও ঠিক, একদম সঠিক পরামর্শ, এবং সেই ছেলেরও কিন্তু সোনা পাওয়ার লোভ যথেষ্ট। সেই জন্য সে কিন্তু বউয়ের কথা অনুযায়ী পুরোপুরি মজুরদের ওপর সবকিছু ছেড়ে না দিয়ে তাদেরকে যাতে কাছ থেকে লক্ষ্য রাখা যায় সেই জন্য সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। ঠিক আছে, পরের লাইনটা দেখো। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধা হবে। তাই তো? ঠিক তাই, কারণ ওদের সঙ্গে যদি মাঠে কাজ করে তাহলে মজুররা কি করছে তাদের উপর নজর দেওয়া হবে। সেই ক্ষেত্রে যদি মাঠ থেকে সোনার তাল বেরোয় তাহলে মজুররা সেটা সরিয়ে ফেলতে পারবে না। সেই জন্য বুড়ো চাষির অলস ছেলেও মাঠে চলে গেল কোদাল নিয়ে। এবার দেখো, যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। অর্থাৎ সেই চাষির ছেলে নিজে যখনই মাটি খুঁড়ছে, যত বেশি মাটি খুঁড়ছে তত বেশি যেন সে মরিয়া হয়ে উঠছে সোনা পাওয়ার জন্য। পরের লাইনগুলো দেখো। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। এবার দেখো, সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই মজুরদের সাথে নিয়ে পুরো 5 বিঘে জমি কিন্তু চাষির অলস ছেলে খুঁড়ে ফেলেছে, কিন্তু কোথাও কোনো সোনা পাওয়া গেল না। তখন কি হলো দেখো, রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে। তখন ছেলে রেগে গেছে। কেন রেগে গেছে? স্বাভাবিক, সেই ছেলে প্রথমত অলস, করে কোনো কাজ করতে চায় না, অথচ সোনা পাওয়ার লোভে আজকে সে প্রথমবার এই 5 বিঘে জমি দুটো লোককে সঙ্গে করে নিয়ে খুঁড়ে ফেললো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জমি খুঁড়ে গেল, অবশেষে সে দেখলো জমি থেকে কিছুই বেরোলো না। এই জন্য তার রাগ হলো প্রচন্ড। তখন সে রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে। এই কথাটা তার রাগ থেকে এসেছে, বাবার উপর সে রেগে গেছে। সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারল। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসে যে সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। এখান থেকে প্রশ্ন আসে যে মিছিমিছি আমায় খাটিয়ে মারলে এই কথাটি কে বলেছে, কাকে বলেছে? তাহলে তোমরা লিখবে এই কথাটি বৃদ্ধ চাষির কুড়ে বা অলস ছেলে বলেছে, এই কথাগুলো তার বউকে বলেছিল। দেখো তারপরে বউ কি বললো দেখো। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। দেখো সেই বউ তো, আবার বলছি, প্রথমেও বলেছিলাম সে তোমরা সবাই জানো চাষির ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী। এই লাইনটার মধ্যে দিয়েও তার প্রমাণ পাচ্ছি আমরা। ছেলে যখন রেগে যাচ্ছে সে বলছে বাবা মিছিমিছি খাটিয়ে নিল, কিন্তু চাষির ছেলের বউ সে কিন্তু অন্য জিনিস দেখছে। সে কি বলল? সে হেসে বলল, কিন্তু দেখো জমিটা ঠিক এখন চাষ করার মতো হয়ে গেছে। অর্থাৎ জমিটা কিন্তু এই খোঁড়ার ফলে চাষ করার উপযুক্ত হয়ে গেছে। দেখো, জমি চাষ করতে গেলে সব থেকে কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে জমি খোঁড়া। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর এবং কঠিন কাজ। তারা কিন্তু সোনা পাবার লোভে সেই কাজটাই করে ফেলেছে। সেই জন্য বউ বলল, দেখো জমিটা কিন্তু এখন ঠিক চাষ করার মতো হয়ে গেছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। তখন বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে। শূন্যস্থান আছে, এটা দেখে মনে রাখবে, আর কদিন পরেই ব্যাস নামবে। তাহলে তোমরা লিখবে বর্ষা নামবে। দেখো বউ কি বললো, বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে। এই তো বীজ বোনার সময়, অর্থাৎ এই সময় বীজ মাটিতে পুঁততে হয়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। তার মানে বউ কি বলছে যে এই সময় প্রত্যেক বছর
বাবা জমিতে ধান চাষ করতেন এবং প্রত্যেক বছরই খুব সুন্দর ফসল হতো। তখন শুনে ছেলে ভাবলো, এই দেখো, শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। অর্থাৎ দেখো, ছেলেটা তার বউয়ের পরামর্শ আবার কিন্তু মেনে নিল। কারণ কি, তার বউ কিন্তু ঠিকঠাক কথাই বলছে এবং যুক্তিসঙ্গত কথা বলছে। বউ বুদ্ধিমান, সেই জন্যই সে বউ দেখলো এবং ছেলেটাকেও দেখালো, অর্থাৎ তার স্বামীকে দেখালো যে জমি চাষ করার যে সবচেয়ে কঠিন কাজ সেটা জমি খোঁড়া, সেটা কিন্তু তারা করে ফেলেছে। যার ফলে এখন বীজ শুধু ফেলার অপেক্ষা, তাই তো? সেই জন্য দেখো আবার বলছি লাইনটা, শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। দেখো, এটা শূন্যস্থানও আছে, প্রশ্নও আছে। শূন্যস্থান এরকম ভাবে আসবে যে তার বউ ড্যাশ থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো, তাহলে উত্তর হবে হাট থেকে। আবার যদি প্রশ্ন হয় যে চাষির ছেলের বউ কিরকম বীজ কিনে আনলো, তখন লিখবে সেরা ধানের বীজ কিনে আনলো। এই প্রশ্নটাও আসতে পারে যে চাষির ছেলের বউ কোথা থেকে কিরকম বীজ কিনে আনলো, তাহলে উত্তর হবে চাষির ছেলের বউ হাট থেকে সেরা ধানের বীজ কিনে আনলো। বুঝলে? এবার দেখো পরের লাইন, স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত, দেখেছো, সারাদিন ধরে খেতে কাজ করে। ক্ষেত বানানটা লক্ষ্য করবে, ক্ষয়মূলধনের সঙ্গে ক্ষয় একার কয় একার, খেতে। এই ক্ষেত মানে কি? জমি। ক্ষেত মানে জমি। তাহলে স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, আর বউ তার জন্য খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। কেন বুক ভরবে না গর্বে? কারণ তার স্বামীকে সে কোনোদিনও কাজ করতে দেখেনি, এই প্রথম সে নিজের স্বামীকে নিজের চোখে কাজ করতে দেখছে। যে স্বামী এতদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছে, কাজ করতে চায় না, এই প্রথম তার স্বামী কাজ করছে। সেই জন্য তার অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে তার বুক ভরে ওঠে। তারপরে দেখো, তারপর যথাসময়ে বর্ষা নামলো। এই লাইনটা থেকে শূন্যস্থান আছে খুব, যে তারপর যথাসময়ে ড্যাশ নামলো, তাহলে তোমরা লিখবে বর্ষা নামলো। তারপর যথাসময়ে বর্ষা নামলো, তার মানে কি? বৃষ্টি ঠিক সময়ে হলো। দেখো, সেই বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। দেখো, তারা জমি চাষ করা হয়ে গেছে, জমি খোঁড়া হয়ে গেছে, সেই জমিতে উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ চাষি এবং চাষির বউ ছড়িয়ে দিয়েছে এবং পরিবেশও অনুকূল ছিল। সেই সময় যথেষ্ট ভালো বৃষ্টি হয়েছে, যার ফলে সবকিছু পরিস্থিতি অনুকূল থাকায় সেই সময় সেই বছর ফসলও খুব ভালো ফলেছে। দেখো, অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হচ্ছিল সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। কেন এ কথা মনে হচ্ছিল? দেখো, ভালো করে পড়ে দেখো, মাঠ ভরা পাকা ধানের রাশি, অর্থাৎ ধানগুলো অলরেডি পেকে গেছে। এই পাকা ধানের রং কি? পাকা ধান হলুদ কালারের বা কিছুটা সোনালী কালারের হয়। যখন এই হলুদ ধানের ওপর, হলুদ রঙের ধানের ওপর যখন সূর্যের আলো এসে পড়ে, তখন তার মধ্যে থেকে সোনালী রং বেরিয়ে আসে। সোনালী রং ঠিকরে পড়ে সেই ধানের ভেতর থেকে, যার ফলে পাকা ধানের উপর যদি সূর্যের আলো এসে পড়ে, যেন মনে হয় সোনা রয়েছে, ধানগুলোকে সোনার মতো দেখায়, সোনালী রং বেরিয়ে আসে সেখান থেকে। সেই কারণে দেখো, পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। তার বাবা কিন্তু এই কথাই বলেছিল তাদের জমিতে সোনা রাখা আছে, তাই তো? দেখো, তখন বউ বললো, দেখো, বাবা কিন্তু মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। তাহলে এই কথা বউ কখন বললো? যখন চাষির ছেলে এবং তার বউ মিলে সেই মাঠে কষ্ট করে ফসল ফলালো। একদিন সেই ফসল পাকলো, তারপর ধান পাকার পর পুরো মাঠ যেন মনে হচ্ছে সোনালী কালারের হয়ে গেছে, অর্থাৎ পুরো মাঠে যেন মনে হচ্ছে কেউ সোনা ঢেলে দিয়েছে, তাই তো?
তাহলে এই কথা কিন্তু তার বউয়ের মনে হয়েছে। তখন তার বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি মাঠে সোনা ফলেছে। দেখো পরের পাতায় চলে যাচ্ছে এবার। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে, তাই তো? সে অবাক তো হবেই, কারণ এই প্রথম সে নিজের হাতে ফসল ফলালো, আর দেখছে সেই যখন মাঠের দিকে, যে সত্যি সত্যি মাঠে যেন কেউ মনে করছে কেউ যেন সোনা ফেলে দিয়েছে। কারণ পাকা ধান এমনিতেই সেটা সোনালী কালারের হয়ে উঠেছে, আর তার উপর সূর্যের আলো পড়লে এটা পুরো পাকা সোনার মতো মনে হচ্ছে। সেই জন্য ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা এই প্রথম জানলো। কেন সে প্রথম জানলো? কারণ এর আগে কখনো সে নিজের হাতে জমিতে ফসল ফলায়নি। দেখো এরপর তো ফসল ফললো, ফসল কাটার সময় ফসলও কাটা হলো। এবার দেখো ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। এবার ফসল খুব ভালো হয়েছে, সেই ফসল কেটে নিয়েছে। এবার ফসল কেটে কি করবে? সেটা বিক্রি করতে হবে। চাষির ছেলে তাই করেছে। ফসল কাটার পর সেটা হাটে গিয়ে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। দেখো পরের লাইন। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। বাড়ি ফিরে কি বললো বউকে? এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। তখন ছেলে বলছে তার বউকে, দেখো আমার কোনো ধারণা ছিল না যে সামান্য জমি চাষ করে এত টাকা রোজগার করা যায়। কি করে ধারণা থাকবে? সে তো কোনোদিন জমি চাষই করেনি, প্রথম সে জমি চাষ করলো। অর্থাৎ তার খুব আনন্দ হচ্ছিল। তখন তার বউ খুব খুশি হলো। বউ খুব খুশি, এই প্রথম তার স্বামী রোজগার। কেন বউ খুশি হবে না বলো? তার স্বামী এই প্রথম নিজে রোজগার করে এনেছে। তখন হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। তখন বউ কি বললো তার স্বামীকে? তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। তখন মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। দেখো 16 আনা মানে পুরোপুরি, আগেও বলেছি আবার এই একই কথা বলছি, 16 আনা মানে পুরোপুরি। তার মানে কি, বউ যখন বললো তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যি সত্যি সোনা পোতা ছিল, এবং সেই কথায় ছেলে সম্মতি প্রকাশ করে মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ বাবা ঠিক কথাই বলেছিল, অর্থাৎ জমিতে সোনা পোতাই ছিল। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে এতদিনে সেই অলস ছেলের শিক্ষা হলো, সে বুঝতে পারলো যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। দেখো সেই ছেলে কিন্তু বুদ্ধি কাটিয়েছে, কার বুদ্ধি পেয়েছে? না বউয়ের বুদ্ধি, আর তাদের দুজনের পরিশ্রম। তাহলে ছেলে বউয়ের বুদ্ধি আর ছেলের বউ আর ছেলের পরিশ্রম, মিলিত পরিশ্রমের ফলে আজকে তারা কিন্তু পুরস্কার পেয়েছে। এবং সেই পুরস্কার কি? না তারা কিন্তু প্রচুর টাকা রোজগার করলো জমিতে ফসল ফলিয়ে, নিজেরা এইভাবে তারা রোজগার করতে পারলো। আর আর একটা কথা বলে রাখি, এক্ষেত্রে যে বলা হয়েছে জমিতে সত্যি সোনা পোতা ছিল, কেন এ কথা বলা হয়েছে? কারণ আসলে দেখো এইখানে তার মানে সত্যি সোনা গল্পে যে সোনার কথা বলা হয়েছে সেটা কিন্তু কোন সোনার কথা বলা হয়েছে? আসলে সেই সোনা বলতে গেলে পাকা ধানকে বোঝানো হয়েছে। সত্যি সোনা গল্পে সোনা বলতে পাকা ধানকে বোঝানো হয়েছে। আচ্ছা পাকা ধানকে সোনার সঙ্গে তুলনা কেন করা হয়? কারণ দেখো সোনা কিন্তু খুবই মূল্যবান একটা ধাতু। আমাদের কাছে খুব মূল্যবান একটা ধাতু হচ্ছে সোনা। সোনা বিক্রি করে যেমন আমরা প্রচুর টাকা পাই, ঠিক একই রকম ভাবে আমাদের কাছে কিন্তু ধান খুব মূল্যবান। কারণ একদিকে যেমন আমরা ধান বিক্রি করে টাকা পাই, আবার অন্যদিকে ধান কিন্তু আমাদের কাছে মূল্যবান, এই কারণে সেই ধান থেকে যে চাল হয় সেটা খেয়েই আমরা বেঁচে থাকি, তাই তো? আবার দেখো সোনা যেমন সোনালী রঙের হয়, সোনালী কালারের হয়, ঠিক সেরকম পাকা ধান কিন্তু হলুদ কালার, বা সেই পাকা ধানের উপর যখন সূর্যের আলো পড়ে তখন সেটা সোনার কালারের মতোই হয়ে ওঠে। সেই জন্য এখানে ধানকে, বা আরো ভালো করে বলতে গেলে পাকা ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে দেখো এই সত্যি সোনা গল্পটা তোমরা পড়ে ফেললে, ভালো করে পড়ো সবাই। আশা করি এবার অনুশীলনী প্রশ্নগুলো করতে কারোর কোন রকম অসুবিধা হবে না।
তা তোমরা সবাই ভালো করে প্রশ্নটা বইটা পড়ো, এই লাস্ট অনুশীলনী প্রশ্নগুলোও করে ফেলো। আমরা এই অনুশীলনীগুলো নিয়েও একটা ক্লাসে তোমাদের সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে লাইক করে দেবে একটা, আর বাড়ির বড়দের বলবে এই আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তাহলে কি হবে, তাহলে যতগুলো আমি ভিডিও এখানে করবো সব তো তোমাদের জন্যই। আমার এই চ্যানেল তোমাদের জন্যই, তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে তোমরা সমস্ত কিছুই সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে। এগুলো তোমরা বুঝতে পারবে না, শুধু এক্ষেত্রে গার্জেন তোমাদের যারা থাকবে তাদের এই কাজটা করে দিতে বলো। তোমরা এটা করবে প্রত্যেক দিন মনে করে, কিন্তু ক্লাসগুলো করে নিও, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।